গরিব আগে তো আসসালামু আলাইকুম। ওকে, আমরা সকলে জানি যে আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করি। এর কারণটা হচ্ছে যে যাতে সকলে অ্যাড হয়ে নিতে পারে। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে আমরা ক্লাসটি কন্টিনিউ করব, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ। আমরা চ্যাপ্টার 2 করছি, 1 করছি, আজকে আমরা করব চ্যাপ্টার 3, ঠিক আছে? তো ইতিমধ্যে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি অপেক্ষা করব না, যারা রেকর্ড ক্লাস করবা কিংবা পরবর্তীতে অ্যাড হবা তোমরা ক্লাসগুলো সুন্দর করে দেখে নেবা, ঠিক আছে? তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ। তো ইতিমধ্যে আমরা 2টা চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি। তো আশা করি সকলেই ক্লাসটি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ। তো যারা কেউ ক্লিয়ার না দেখতে পারে একটু কমেন্ট করবা কষ্ট করে। ওকে, তো আমরা গত ক্লাসে ফান্ডামেন্টাল অফ ম্যাথের হচ্ছে চ্যাপ্টার 2 করছিলাম। যারা হচ্ছে গত ক্লাসটি করেছো তারা হয়তো জানো যে চ্যাপ্টার 2 ছিল বেসিক ইনইকুয়ালিটিস। তো আমরা চ্যাপ্টার 2 করার পর আমরা শেষ করে ফেলছিলাম। এন্ড চ্যাপ্টার 3 তে হালকা কিছু আলোচনা করেছিলাম। হালকা আলোচনা বলতে আমরা মনে হয় একটা এক্সাম্পল করছিলাম যে চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 2টা করেছিলাম। এন্ড জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে জটিল সংখ্যাটা আসলে কি। তো জটিল সংখ্যার আকার এবং হচ্ছে জটিল সংখ্যা যে ধারণাটা সেটা আমরা পুরোপুরি পেয়েছিলাম। তো আমরা সময় নষ্ট না করে এখন তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে এক্সাম্পল 2 এর পরে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ম্যাথ আছে সেই এক্সাম্পল গুলো করার চেষ্টা করব। তো এই এক্সাম্পল 2 এর পরে আমাদের ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 4, ঠিক আছে? তো আমরা এখন এক্সাম্পল 4টা সলিউশন করব। 4 এর হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট এক্সাম্পলটা হচ্ছে এই যে 4 নাম্বার। তো আমরা 1 নাম্বারটা করব শুধু জানানোর একটু মানে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা যেন বুঝতে পারো। এরপর আমরা কি করব 4 নাম্বারটা করব। তো এক্সাম্পল 4 এ কি বলছে দেখো, নিম্নের জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা মডুলাস হওয়ার সত্ত্বেও কি জানি, মানে সরি জটিল সংখ্যা হওয়ার সত্ত্বেও কি জানি যে আকারটা থাকতে হয় যে x প্লাস iy আকারের। মানে ইমেজিন নাম্বার যদি i থাকে তাহলে সেটা কি আমাদের জটিল সংখ্যা। তো সেই জটিল সংখ্যার আমাদের কি করতে হবে, মডুলাস এন্ড আর্গুমেন্ট নির্ণয় করতে। তো আমরা আগের ক্লাসে মডুলাস নির্ণয়ের সত্য দেখেছিলাম যে মডুলাস কিভাবে নির্ণয় করতে হয়। এরপর দেখেছিলাম যে হচ্ছে আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। সেই ক্লাসটা আমি একটু রিমাইন্ড করতেছি যে জটিল সংখ্যা হচ্ছে x প্লাস i আকারের আমাদের যে সংখ্যাগুলান সেই সংখ্যাগুলানকে আমরা জটিল সংখ্যা বলবো। তো সাধারণত এই জটিল সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা থাকে আর এখানে অবাস্তব সংখ্যা মিলে এটা কি হয়, জটিল সংখ্যা তৈরি হয়। তো এই যে আমরা জানি সাধারণত পৃথিবীর সকল সংখ্যা বাস্তব, কিন্তু যখন ইমেজিন নাম্বার একটা হবে কাল্পনিক কোন সংখ্যা তখন সেটা কি হয়ে যায় আমাদের জটিল সংখ্যায় রূপান্তর হয়। সাধারণত সবসময় ইমেজিন নাম্বারটা অ্যাড থাকে। তো এটার আমরা হচ্ছে আদর্শ আকার। তো এটার থেকে আমরা মডুলাস কিভাবে নির্ণয় করব,
মডুলাস জেড মানে জটিল যে কোনো জটিল সংখ্যার মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে এই যে আদর্শ আকারে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি এক্স, আর পরবর্তীতে ইমেজিন নাম্বারের সঙ্গে যেটা থাকে যে চলকটা সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটার মডুলাস নির্ণয় আমাদের সিস্টেমটা হচ্ছে √1x² প্লাস ওয়াই স্কোয়ার। মানে এই জটিল সংখ্যার প্রথম যে চলকটা এক্স, এরপর ইমেজিন নাম্বারের সঙ্গে যে ওয়াই চলক আছে এটা কি করতে হবে, স্কোয়ার করে √1 করতে হবে। এরপর আর্গুমেন্ট নির্ণয়টা খুবই সহজ। আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স সূত্র। tan ইনভার্স ওয়াইটা হচ্ছে এই যে ইমেজিন নাম্বারের সঙ্গে যে ওয়াইটা আছে এটা, আর এক্সটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, ওয়াই বাই এক্স। তো আমরা যখন কোনো ম্যাথ সলিউশন করব তখন দেখতে পারবো এই যে জটিল সংখ্যার আকারে এখানে এক্স চলকের জায়গায় কোনো সংখ্যা থাকতে পারে, ওয়াই চলকের জায়গায় কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। তো সেগুলো এখানে প্রয়োগ করে আমরা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করবো। তো আর্গুমেন্ট দুই ধরনের হয়ে থাকে। এখানে শুধু আমরা যে আর্গুমেন্টের রুলসটা ফলো করার চেষ্টা করবো সেটা হচ্ছে আর্গুমেন্টের যে 2 নাম্বার রুলসটা, সাধারণ আর্গুমেন্ট থিটা ইকুয়াল 2nπ প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে সূত্রটা আর্গুমেন্ট নির্ণয়, এই সূত্র আমরা ব্যবহার করার চেষ্টা করবো। তো এখন দেখি আজকে আমরা যে ম্যাথটা করতেছি যে হচ্ছে এক্সাম্পল 4 বলতেছে যে আমাদের এই জটিল সংখ্যাগুলো আছে সেগুলোর হচ্ছে কি করতে হবে, মডুলাস নির্ণয় করতে হবে। তো প্রথমত আমাদের দেখতে হবে সংখ্যাগুলো কি জটিল সংখ্যা। হ্যাঁ, অবশ্যই জটিল সংখ্যা, কারণ ইমেজিন নাম্বার আছে, ঠিক আছে। তো আমি প্রথম এক নাম্বারটা করে দেখাচ্ছি, এরপর আমরা 4 নাম্বারটা করব। এক্সাম্পল 4। তো এক্সাম্পল 4-এর 1 নাম্বারটা হচ্ছে যে 1 - i বাই 1 প্লাস i, ঠিক আছে। তো এটার এখন যদি আমরা কি করতে হবে যে আমাদের মডুলাস নির্ণয় করতে হবে আর্গুমেন্ট। তো মডুলাস নির্ণয়ের জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, তো এটা তো একদম যে x প্লাস i y আকার যেটা জেড এর জটিল সংখ্যা সে আকারটা কিন্তু এখানে না, কারণ এখানে ডিভাইডেড আছে দুইবার, উপরে এই আকারটা আছে নিচে আকারটা আছে, সমস্যা নাই। কিন্তু এটা যদি আমরা মডুলাস নির্ণয় করতে যাই যেটা x² প্লাস ওয়াই স্কোয়ার রুট জানি, সেটা কিন্তু এখানে প্রয়োগ করা যাচ্ছে না, কারণ উপরে 1 - i আছে, নিচে আবার কি 1 প্লাস i আছে। এখানে তো দুইটা জটিল সংখ্যা আছে আমাদের এখানে। তাহলে যে কাজটা করতে হবে প্রথমত এটাকে ধরি যে জেড ইকুয়াল 1 - i বাই 1 প্লাস i, ঠিক আছে। তো 1 - i বাই 1 প্লাস i, এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে 1 প্লাস i আছে, তো এই 1 প্লাস i থাকুক, উভয় পক্ষকে আমরা 1 - i দ্বারা কি করব, গুণ করব। লবকেও 1 - i দ্বারা গুণ করব এবং হরকেও 1 - i দ্বারা গুণ করব। তাহলে 1 - i ইন্টু 1 - i বাই 1 প্লাস i ইন্টু 1 - i। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো এই দুইটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো আমরা এই দুইটা কি করবো, জাস্ট গুণ করে ফেলবো। তাহলে 1 × 1 1 মাইনাস i × 1 i, এরপর দেখো 1 মাইনাস, বা এভাবে আমরা গুণ করতে পারি আরো সহজ ভাবে, যে মাইনাস i এর সঙ্গে কি 1 গুণ হয়ে 1টা 1 এর সঙ্গে এবার গুণ আছে, এখানে মাইনাস i এর সঙ্গে এবার গুণ আছে, দুইটা পরস্পর নিজের মধ্যে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে 1 × 1 1 মাইনাস i এর সঙ্গে গুণ হলে মাইনাস i আবার 1 এর সঙ্গে গুণ হলে মাইনাস i, এরপর মাইনাস মাইনাসে প্লাস i × i মানে i স্কয়ার। ওকে, তো এখন আমাদের এখানে দেখো i প্লাস i ইন্টু i মাইনাস i মানে 1 মাইনাস i অবস্থা আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b আকারের আছে। আমরা একটা সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা হচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে কি আছে, আমাদের আকারটা আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1টাকে a ধরলাম, iটাকে আমরা b ধরলাম, তাহলে 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ হলো কোথা থেকে, এখান থেকে। এরপর আমরা একটু খেয়াল করি যে এখানে মাইনাস i আর মাইনাস i দুইটা নেগেটিভ i একত্র হয়ে কি হয়ে যাবে, -2i, ঠিক আছে। আর এখানে কি আছে i স্কোয়ার, আমরা i স্কোয়ারের মান সবসময় জানি কি যে -1, তাহলে ব্যাপারটা এরকম হবে 1 - 2i মাইনাস i i স্কোয়ারের মান কি -1, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস অ্যাড হয়ে প্লাস মাইনাস -1।
আমরা জানি যে জটিল সংখ্যার আই স্কোয়ারের মানটা -1। এরপর এখানে দেখো 1 স্কোয়ার আছে, এবার কি আছে মাইনাস আই স্কোয়ার, তো 1 স্কোয়ার আর মাইনাস ইন্টু কি আই স্কোয়ার মান -1, ঠিক আছে। তো আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো পজিটিভ 1 আর নেগেটিভ 1 কেটে গেল, তাহলে থাকে -2i, আর এখানে থাকে তাহলে 1 মাইনাস প্লাস 1, 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে আমাদের আসতেছে এখানে -2i বাই হচ্ছে 2 কেটে গেলে কি থাকে আমাদের শেষ পর্যন্ত থাকতেছে -i। এখন কথা হচ্ছে এই যে -i, এটাকে যদি আমরা, এটা কিন্তু একটা জটিল সংখ্যা, কেন এটাকে যদি আমরা একটু ভেঙে মানে জটিল সংখ্যা আকারটা দিতে চাই, জটিল সংখ্যাটা হচ্ছে আদর্শ আকার হচ্ছে x প্লাস iy, তো এখানে আছে কি -i। তো ধরে নিলাম যে এখানে আমাদের হচ্ছে x এর মানটা হচ্ছে কত 0 মাইনাস i, আর y এর মানটা আছে এখানে কত 1। সো যেহেতু ইমেজিন নাম্বারটা আছে তার মানে এটা কি আমাদের জটিল সংখ্যা, আর এখানে x এর মানটা হতো 0 এন্ড y এর মানটা হচ্ছে কি 1। ওকে, তো এখন দেখি একটু, তাহলে এই মাইনাস আইটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি তোমাদের সুবিধার জন্য, 0 মাইনাস 0 প্লাস মাইনাস আই, ঠিক আছে। ইন্টু 1, তাহলে আমরা যে সূত্রটা জানি তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য আর কি ডিটেলস করে দিলাম। তো আমরা এখন যে সূত্রটা জানি যে কিসের মডুলাস নির্ণয়, সেই সূত্রটা এখন প্রয়োগ করতে পারবো। তো কেন এভাবে আকার তৈরি করে নিলাম আমরা, কারণ আমরা তো এই যে ডিভাইডেড অবস্থায় আছে, এখান থেকে তো আমরা মডুলাসের মান নির্ণয় করতে কখনোই পারবো না, কারণ আমরা জানি যে একটা জটিল ফাংশন থেকে আমরা একটা মডুলাস ফাংশনের মান নির্ণয় করতে পারি। তো এখন যে কাজটা করতে হবে, অতএব জটিল সংখ্যা অতএব মডুলাস জেড ইকুয়াল √, তো এক্স স্কোয়ার, এখানে এক্স এর মানটা কত 0, তা 0 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মানটা কত এখানে হচ্ছে মাইনাস আই আছে, তার মানে এখানে ওয়াই এর মানটা কিন্তু -1, ঠিক আছে। আই এর সঙ্গে -1 কি অবস্থা, গুণ অবস্থা আছে, তার মানে এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে -1 এর উপরে স্কোয়ার, তাহলে মানটা কেমন আসে 0 স্কোয়ার মানে 0 আর -1 এর স্কোয়ার মানে 1, তাহলে √1, তাহলে ইকুয়াল কত আসে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মডুলাস জেড এর মানটা হচ্ছে কি 1। এখন আমাদের আর্গুমেন্ট লাগবে, তো আর্গুমেন্টটা দেখি। আর্গুমেন্টে আমরা যে সূত্রটা জানি, যে আমি বলছি যে এই অধ্যায়ের যে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণ আর্গুমেন্টের যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। আর্গুমেন্ট জেড ইকুয়াল হচ্ছে সূত্র 2n পাই প্লাস 10 ইনভার্স y বাই এক্স। সূত্রটা কি ছিল 2n পাই প্লাস 10 ইনভার্স y বাই এক্স। তো আমি সূত্রটা লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারো ভালোভাবে। 10n পাই প্লাস 10 ইনভার্স, আমাদের এখানে y এর মানটা হচ্ছে কি, আমাদের এখানে y এর মানটা হচ্ছে কোথায় গেল, দেখো এখানে y এর মানটা আমাদের কি ছিল, যেটা আমাদের জটিল সংখ্যা -1, এন্ড x এর মানটা আমাদের কি ছিল 0, কিন্তু ঠিক আছে 0। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 2n পাই প্লাস 10 ইনভার্স, এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে আমাদের -1/0 মানে কত থাকতেছে, মানটা কিন্তু আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। -1/0, 0/1 সম্ভব, তার মানে 0, কিন্তু কোনো কিছুর সঙ্গে ডিভাইডেড 0 এটা কখনোই সম্ভব না, সবসময় মানটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমরা জানি যে এই 0-র মানটা, এই অসংজ্ঞায়িত মানটা আসলে 10 কত ডিগ্রি, আমরা জানি যে 10 আচ্ছা, আমরা জানি কি যে 10 হচ্ছে 90 ডিগ্রি মান কত, 10 90 ডিগ্রি মান ইকুয়াল হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো তার মানে এটা যেহেতু অসংজ্ঞায়িত, তার মানে এটা ইকুয়াল কি লেখা যায় 10 π/2, ঠিক আছে। আর সামনে যেহেতু একটা মাইনাস আছে, সো আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করব, এই সামনে মাইনাসটা আছে, সো আমরা একটা মাইনাস ব্যবহার করলাম। তো এখন এখানে দেখো এর দুটো গুণ অবস্থা আছে, 10 ইনভার্স মানে কি, 10 ইনভার্স মানে হচ্ছে 1/10, তার মানে এখানে 1/10 ইন্টু 10 আছে, তাহলে এই 1/10 আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, 2n পাই প্লাস 1/10 ইন্টু -10 π/2। তো -10 এর সঙ্গে প্লাসের সঙ্গে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে,
তাহলে 10 কেটে ফেলি, তাহলে শুধু কি থাকে আমাদের π/2। তাহলে লিখতে পারি যে 2nπ মাইনাস π/2। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে যে 2nπ মাইনাস π/2, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো এখন আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে 4 নাম্বার। আজকে আচ্ছা, এতক্ষণ থেকে আমরা করলাম হচ্ছে এক্সাম্পল 4 হচ্ছে 1 নাম্বার। এখন আমরা এক্সাম্পল 4 2 নাম্বারটা একটু করি, ঠিক আছে? তো এক্সাম্পল 4 হচ্ছে 4 নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা করালাম। তো যারা রেকর্ড ক্লাস যদি করে থাকো তাহলে হচ্ছে আগের ক্লাসটি হচ্ছে প্রথম থেকে দেখে নেবা, এরপর আজকের ক্লাসে শুরু করবা। তো আমরা এক্সাম্পল হচ্ছে 2 করে ফেললাম, এখন আমরা করব এক্সাম্পল 4, ঠিক আছে? তো এক্সাম্পল 4 হচ্ছে দেখি যে আসলে এক্সাম্পল 4টা আমরা কিভাবে মডুলাস এন্ড আর্গুমেন্টটা নির্ণয় করতে পারি। তো আমি একটু আগে আলোচনা করলাম যে মডুলাস এন্ড আর্গুমেন্টের সূত্রগুলো কি, এরপর আমরা একটা ম্যাথের সলিউশন করলাম। এখন আমরা এই 4 নাম্বারে যেটা আছে 1 প্লাস সাইন আলফা প্লাস আই কজ আলফা, এটা একটু সমাধান করার চেষ্টা করি। তো প্রথমত এখানে এটা জটিল সংখ্যা কিন্তু একটা, তো আমরা জটিল সংখ্যার আকারটা জানি যে এক্স প্লাস আই ওয়াই আকারের, ঠিক আছে? তো এটাকে যদি এই জটিল সংখ্যার আদর্শ আকারের সঙ্গে তুলনা করি তাহলে এই দেখো ইমাজিন নাম্বারের সঙ্গে যেটা থাকবে সেটা কি ওয়াই, এন্ড এক্স হচ্ছে যে বাকি অংশটা। তাহলে 1 প্লাস সাইন আলফাটা এখানে এক্স আর কজ আলফাটা এখানে কি ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই আকার জটিল সংখ্যার আকারে আমাদের এখানে কি হয়ে আছে। তো তাহলে এটা আমরা খুব সহজে সলিউশন করতে পারি। কিভাবে করতে পারি? যে বরাবরের মতো ধরে নিতে হবে যে ধরি জেড ইকুয়াল 1 প্লাস সাইন আলফা প্লাস আই কজ আলফা। ওকে, তো এটাকে আমরা এখন যে মডুলাস জেড নির্ণয় করতে গেলে মডুলাস জেডের সূত্রটা যেটা জানি যে এটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে মডুলাস জেডের সূত্র জানি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ইমাজিন নাম্বারের যে চলকটা আছে সেটা ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের তো এক্সটা হচ্ছে এটা, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে 1 প্লাস সাইন আলফার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে কজ আলফার উপরে আমাদের কি কজ স্কোয়ার আলফা। ওকে, এখন আসি এখানে এটা কিন্তু আমাদের ওয়াই ছিল, সো কি করলাম ওয়াই এর উপরে স্কোয়ার দিলাম। এখন আসি যে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকার তৈরি হয়ে আছে, তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারটা তৈরি আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করে ফেলি। তাহলে ই স্কোয়ার 1ab স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 1 ইন্টু বি হচ্ছে সাইন আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এখন দেখো এখানে যে ব্যাপারটা ঘটবে যে আমরা একটু যদি মানে ক্লিয়ার ভাবে করার চেষ্টা করি তাহলে এখানে 1 মানে 1, এখানে 2 সাইন আলফা, 2 ইন্টু 1 মানে সাইন আলফা, 2 সাইন আলফা প্লাস হচ্ছে দেখো এখানে সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফা। আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা আছে, থিটার জায়গায় এখানে আলফা ইউজ হয়েছে, থিটার জায়গায় আলফা, তো আমরা কি লিখতে পারবো এখানে 1। ওকে, তো এখন ফাইনালি এখানে তাহলে আমাদের কি থাকতেছে 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 সাইন আলফা, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি 1 প্লাস সাইন আলফা। আচ্ছা, তাহলে এটা আমাদের কি নির্ণয় হয়ে গেল? আমাদের এটা কিন্তু মডুলাস নির্ণয় হয়ে গেল। যে মডুলাসটা আমাদের নির্ণয় করতে বলছো সেই মডুলাসটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো আর্গুমেন্ট নির্ণয়টা কিভাবে করব? আমরা আর্গুমেন্ট নির্ণয়ের যে সাধারণ সূত্রটা জানি সেই সূত্রটাই প্রয়োগ করব। আর্গুমেন্ট জেড, আমরা যে আমাদের যে জটিল সংখ্যাটা জেড ধরলাম সেই জেডটা নির্ণয় করতেছি, সেই জেডটা এটা। তো সূত্রটা হচ্ছে 2nπ প্লাস হচ্ছে 10 ইনভার্স, আগে বললাম আরবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি y বাই এক্স, তাই না? তো এখানে ওয়াইটা কোনটা? ওয়াই হচ্ছে এই যে আলফা, কজ আলফাটা হচ্ছে ওয়াই আর 1 প্লাস সাইন আলফাটা হচ্ছে এক্স। তাহলে আমাদের সূত্রটা কেমন দাঁড়াবে এখানে যে 2nπ প্লাস 10 ইনভার্স ওয়াই হচ্ছে কজ আলফা
আর এক্স হচ্ছে 1 প্লাস sin আলফা। ঠিক আছে, তো বসাই দিলাম। এরপর 2n পাই প্লাস টেন ইনভার্স, এখানে cos থিটা আছে, তো আমরা cos থিটাকে কিভাবে লিখতে পারি একটু দেখি। গত ক্লাসে সরি তোমাদের না মেয়েদের ক্লাসে আলোচনা করেছিলাম যে cos আলফাকে আমরা লিখতে পারি এভাবে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে cos থিটা লেখা যায়। তার মানে cos থিটা এবার কি লিখতে পারি আমরা sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমরা যে কাজটা করব যে cos আলফা ইকুয়াল লিখতে পারবো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটাটা হচ্ছে আলফা। ওকে, এখন আসি আমরা যে এখানে 1 প্লাস সাইন আলফা আছে, তো এখানে আবার সাইন আলফা ইকুয়াল কি লেখা যায় আমরা জানি যে হচ্ছে কি বলে cos 90 ডিগ্রি মাইনাস থিটার মান আবার কি যে হচ্ছে সাইন আলফা। তো আমরা এটাকে সাইন আলফাটাকে আমরা একটু কি করব ভেঙে নেওয়ার চেষ্টা করব। কিরকম দেখি একটু যে cos পাই বাই 2 মাইনাস থিটার ইকুয়াল লেখা যায় হচ্ছে সাইন থিটা। তো তাহলে এখানে সাইন আলফা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস হচ্ছে cos পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, তো পাই বাই 2 মাইনাস থিটা cos পাই বাই 2 মাইনাস থিটা লিখলাম। এটা ইকুয়াল কিভাবে থিটাটা হচ্ছে এখানে কি আমাদের আলফা, সরি আলফাটা লেখা উচিত। কিভাবে লিখলাম এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের যে রুলস গুলো আছে রুলস অনুযায়ী আমরা লিখতে পারি। তো এখন আমরা যে কাজটা করব এখানে সে কাজটা হচ্ছে যে একটু দেখাই দিচ্ছি 2n পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স এই যে সাইন, তো এখানে 2 দ্বারা 2 কমন নেব, এই জায়গা থেকে আমরা 2 কমন নেব। তো 2 কমন নিলে কেমন হবে, সামনে একটা 2 যদি কমন নেওয়া হয় এক্সট্রা একটা 2 নিয়ে ফেললাম, তাহলে এখানে পাই বাই 4 হয়ে যাবে, এখানে যাবে আলফা বাই 2। কেন হলো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো যে একটু এখানে খেয়াল করো, ছিল হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস আলফা, তো এখান থেকে যদি আমরা 2 গুণ করে ফেলি তাহলে কিরকম হবে সাইন পাই বাই 4 হওয়ার কারণটা হচ্ছে এখানে কিন্তু 2 এরকম ছিল তাই না, কমন নেওয়ার পর আলফা বাই 2, তো এটা হওয়ার কারণ 2টা তো আমাদের এক্সট্রা আসছে। ঠিক আছে, তখন 2টা এটার সঙ্গে গুণ করে ফেলো, দেখো আগের লাইনটা আমরা ব্যাক পাবো। সো আমরা এখানে চাইলে একটা 2 কমন নিলে এখানে যে 2 এক্সট্রা করে ডিভাইডেড হবে, কারণটা হচ্ছে দেখো সাইন এটা 2টা গুণ করে দাও 2 ইন্টু পাই বাই 4 মাইনাস 2 ইন্টু আলফা বাই 2, তো 2 কেটে যায়, 2 কেটে 4 2 কেটে গেলে 2 থাকে। তো আবার আগের লাইনটা কিন্তু আমরা ব্যাক পাবো সাইন পাই বাই 2 মাইনাস আলফা বাই 2। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা 2 কমন নিলে কি হয়ে যাবে, এখানে পাই বাই 2টা হয়ে যাবে পাই বাই 4 এবং আলফাটা হয়ে যাবে আলফা বাই 2। তো সেই কাজটা এখানে করছি। আর এখন নিচে আবার নিচেও সেম কাজটা করবো আমরা যে 1 প্লাস কস, এখানেও একটা 2 কমন নেব, তাহলে কি হয়ে যাবে পাই বাই 2 আছে পাই বাই 4 হয়ে যাবে, আর মাইনাস হচ্ছে কি আছে এখানে আলফা আছে সেটা হচ্ছে দেবে আলফা বাই 2। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সাইন 2 থিটার একটা আমরা সূত্র জানি, সেই সূত্রটা প্রয়োগ করব, এন্ড 1 প্লাস cos 2 থিটার একটা সূত্র জানি, সেই সূত্রটা প্রয়োগ করব। তো সূত্র দুটো আমি লিখে দিচ্ছি এখানে, যে এটা লিখে দিচ্ছি নোট। সাইন 2 থিটার সূত্র হচ্ছে যে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, আবার 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা। ওকে, তো এই সূত্রটা আমরা ওই অপর পেজে প্রয়োগ করব। যেমন দেখো এখানে সাইন 2 থিটা, থিটাটা হচ্ছে পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 কে আমরা থিটা মনে করব। এবার 1 প্লাস cos 2 থিটা, এই যে 2 এর পরে যে পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 আছে এটাকে আমরা কি করব থিটা মনে করব। তাহলে আমাদের ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে একটু খেয়াল করি, যে যদি সূত্রটা মনে করি, যদি সাইন 2 থিটা 1 প্লাস cos থিটা মনে করে লব আর হরকে, তাহলে সূত্রটা আমাদের এইভাবে এখানে প্রয়োগ হবে, তোমরা দেখলে বুঝতে পারবা। 2n পাইছিল অপর পেজে প্লাস 10 ইনভার্স, তাই না? তো সূত্রটা যদি প্রয়োগ করা হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে 2 সাইন থিটা, থিটাটা হচ্ছে পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 ইন্টু cos থিটা, cos থিটাটা হচ্ছে আমাদের কি পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। ওকে, তাহলে 2 সাইন থিটা ইন্টু cos থিটা হয়ে গেল। এখন এখানে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল কি 2 cos স্কয়ার থিটা, তাহলে অপর পেজে ছিল
1 প্লাস কস 2 থিটাটা থিটাটা ছিল পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। তো 1 প্লাস কস 2 থিটাটাকে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার, থিটাটা হচ্ছে আমাদের এখানে পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। তো আশা করি ক্লিয়ার ব্যাপারটা, জাস্ট আমরা সূত্র প্রয়োগ করলাম। তো এখন আসি এখানে যে 2n পাই প্লাস টেন ইনভার্স, এখানে দেখো এই টু কেটে গেল, এখানে থাকে সাইন আছে আর এখানে আছে কি কস স্কোয়ার আছে, তাই না? তো এখান থেকে একটা কস আছে আবার, তো এখান থেকে দুইটা কজের মধ্যে একটা কস যদি কেটে যায় তাহলে থাকে কি একটা কস কিন্তু থাকে। আমি জাস্ট কাটাকাটি করতেছি, তোমরা এক্সামে কখনো কাটাকাটি করবা না। তো তাহলে একটা কস আমাদের এখানে কি বিদ্যমান থাকতেছে, তাহলে এখানে দেখো উপরে কি থাকতেছে, শুধু সাইন পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 থাকতেছে, আর এখানে একটা কস পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 থাকতেছে। তাহলে সাইন আর বাই কস, সাইন বাই কস আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা সূত্র জানি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল ট্যান থিটা। তাহলে এটা যদি থিটা মনে করি তাহলে সাইন থিটা বাই কস থিটা থাকতেছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এটা ইকুয়াল হচ্ছে টেন থিটা লিখতে পারি সাইন বাই কস। তো থিটাটা হচ্ছে এখানে পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। ওকে, তো এখন আসি আমরা যে ব্যাপারটা দেখবো এখানে 2n পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স আর 10। তো এর আগেও আমি দেখালাম যে ব্যাপারটা টেন ইনভার্স মানে হচ্ছে 1/10 আর এখানে শুধু 10, তাহলে 10 ইনভার্স মানে হচ্ছে 1/10 ইন্টু 10 মানে হচ্ছে 10 কেটে যাবে, তাহলে 10 যদি কেটে যায় তাহলে থাকে কি পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের যে এখানে কি ঘটনাটা ঘটলো। তাহলে আমরা এখন এটা লিখতে পারি এভাবে যে যদি এখান থেকে আমরা একটু যদি এটাকে ভেঙে দেই 2n পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 মানে ব্র্যাকেটের থেকে বের করে দিলাম। তো তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি, সরল করব, 4 লসাগু আসে। তো 4 তাহলে এখানে 1 আছে, 4 কে 4, 4 দুগুণে 8n পাই প্লাস 4 4 চলে গেলে পাই মাইনাস 2 দুইবার যায়, তাহলে এখানে থাকে আমাদের হচ্ছে 2 আলফা। ঠিক আছে, এখানে থাকে আমাদের 2 আলফা। তো একটু খেয়াল করো, বইয়ের সঙ্গে উত্তর মেলার জন্য আমি এই কাজটা করতেছি। এই বইয়ে আচ্ছা কিরকম আছে দেখি একটু। হ্যাঁ, তো দেখো এই দুইটা অংশ থেকে যদি আমি একটা পাই যদি কমন নেই তাহলে কি থাকে 8n প্লাস 1 পাই কমন নিলাম, তাহলে নিচে কি থাকে 4। আর এই মাইনাস 2 আলফাটাকে একটু বাইরে দেই, আর এখানে তো দুটার সঙ্গে তো সবগুলোর সঙ্গে কি আছে 4 আছে ডিভাইডেড অবস্থায়, তাহলে মাইনাস 2 আলফার সঙ্গে ডিভাইডেড 4টা দিলাম, তাহলে 2 আর 4 কাটাকাটি হয়ে গেলে কি থাকে আলফা বাই 2। ঠিক আছে, এটা খুবই বেসিক, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি থাকতেছে আমাদের 8n প্লাস 1 পাই বাই 4 মাইনাস হচ্ছে পাই আলফা বাই 2। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে আর্গুমেন্ট যে নির্ণয় করার সেই অ্যান্সারটা হচ্ছে 8n প্লাস 1 বাই 4 আলফা মাইনাস আলফা বাই 2। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো, যারা বুঝতে পারবে না তারা আবার ক্লাসটি আর রিপিট দেখে নিবা। মোমেনের রশিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, তো মোমেনের রশিদ ভাই এটা তুমি বুঝতে পারছো না ভাইয়া, যে ঘটনা ঘটলো যাটা আমরা সেটাকে জটিল সংখ্যার সঙ্গে তুলনা করলাম, করে যে মডুলাসের যে সূত্রটা প্রয়োগ করলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এরপর সূত্রটা প্রয়োগ করে জাস্ট আমাদের এটা চলে আসলো, এটা হচ্ছে আমাদের মডুলাস। এবার আর্গুমেন্ট যেটা যে সাধারণ যে সূত্রটা আছে, সাধারণ আর্গুমেন্ট নির্ণয় 2n পাই প্লাস 10 ইনভার্স y বাই x, এই সূত্রটা প্রয়োগ করলাম, y এর মান আর x এর মানটা বসাই দিলাম জাস্ট, এরপর ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশনটা কিভাবে করলাম আবার ক্লাসটা যদি রেকর্ড দেখো তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো করার পরে আমাদের এখানে কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্টটা পাই গেলাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরপরে যে এক্সাম্পলটা আমরা সলিউশন করার চেষ্টা করব সেটা হচ্ছে এক্সাম্পল 8 আমরা সলিউশন করব। এক্সাম্পল 8, তো এক্সাম্পল 8 এ কি বলতেছে একটু খেয়াল করি। এক্সাম্পল 8 এক্সাম্পল 7টাও তো ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখানে এক্সাম্পল 7টাও ইম্পর্টেন্ট, যেহেতু এখানে করাই নাই কেন যেন বুঝতে পারতেছি, এখানে সালে আসছে, তো এক্সাম্পল 7টা তো সালে আসছে মনে হয়, কিন্তু তোমাদের বইয়ে এই বই কেন জানি সালটা উল্লেখ করে দেওয়া নাই। এক্সাম্পল 7টা এখানে দেওয়া আছে 4-8, এক্সাম্পল একটা আসলে হচ্ছে সেটা 6 এবং 18। ঠিক আছে, কত সালের বই একটা আমি দেখি নেই, তাহলে বুঝতে পারবো যে আসলে ঘটনা কি ঘটেছে। আচ্ছা, তো এক্সাম্পল 7টা করাই দিচ্ছি, এটা প্রয়োজন, এরকম ম্যাথ হচ্ছে এক্সামে আসে, সো এক্সাম্পল 7টা আমি করাই দিচ্ছি। তো এক্সাম্পল 7 কি বলতেছে একটু দেখি। দুইটি জটিল সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল 4 এবং গুণফল কত, গুণফল 8।
তো আমরা যে কাজটা করব, দুইটা জটিল সংখ্যা, কিন্তু কোন দুইটা জটিল সংখ্যা আমাদের কিন্তু দেওয়া নাই, তার মানে আমাদের কি করতে হবে, দুইটা জটিল সংখ্যা আমাদের ধরে নিতে হবে। এরপর এই জটিল সংখ্যা দুইটা যোগফল ইকুয়াল ধরে নিতে হবে কি 4 এবং গুণফল ইকুয়াল ধরে নিতে হবে 8। ধরে নেওয়ার পরে আমরা এটাকে সূত্র প্রয়োগ করব, করার পর প্লাস মাইনাস করে আমরা কি করব, যে দুইটা জটিল সংখ্যা আমরা নির্ণয় করে ফেলবো খুব সহজে। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা সেই এক্সাম্পল 7টা করার চেষ্টা করি। তো সাধারণত আমাদের যে কাজটা করতে হয়, প্রথমত আমাদের এক্সাম্পলটা বোঝার চেষ্টা করতে হয়। তো এক্সাম্পলে বলতেছে দুইটি জটিল সংখ্যা, এক্সাম্পল 7 দুইটি জটিল সংখ্যা বলতেছে, তার মানে আমাদের দুইটি জটিল সংখ্যা ধরে নিতে হবে। তাহলে দুইটি জটিল সংখ্যা ধরে নেই, যে ধরি জটিল সংখ্যাদ্বয়, ম্যাথটা খুবই ইজি, পেরানোর কোনো প্রয়োজন নাই। জটিল সংখ্যাদ্বয় হচ্ছে Z1 ও Z2। ওকে, তো তাহলে প্রশ্নে বলতেছে যে জটিল সংখ্যাদ্বয়ের যোগফল হবে কত, যে যোগফল হচ্ছে 4। যোগফল কত বলতেছে, যে যোগফল 4, এবং কি বলতেছে গুণফল 8। তাহলে জটিল সংখ্যাদ্বয় Z1 Z2 যদি হয়, তাহলে জটিল সংখ্যাদ্বয়ের যোগফল কত বলতেছে 4। তাহলে আমরা পাই, অতএব আমরা পাই Z1 প্লাস Z2 ইকুয়াল কত বলতেছে, যোগফল শর্ত অনুযায়ী 4। এবং আবার কি বলতেছে, এই জটিল সংখ্যাদ্বয়ের গুণফল কত হচ্ছে 8। তো আশা করি বুঝতে পারছো যে উদ্দীপকে প্রথমত দুইটা জটিল সংখ্যা আমাদের ধরে নিতে বলছে, এবার কি বলছে, দুইটা জটিল সংখ্যার যোগফল বের করতে বলছে, সেই দুটির যোগফল হচ্ছে কত দেওয়া ছিল 4, আর এরপর গুণফল 8। ঠিক আছে, গুণফল বের করতে বলছিল। তো আশা করি এই ধরে নেওয়াটা এবং উদ্দীপক থেকে ধরে নেওয়ার ব্যাপারটা বুঝতে পারছো, উদ্দীপকে যা ছিল তাই আমি এখানে লিখে ফেলছি। এখন কি করতে হবে, Z1 Z2 এর মান নির্ণয় করতে হবে। তো খুবই সহজ, এর কাজের জন্য আমরা কি করতে হবে, আমরা a মাইনাস b হোল স্কয়ার একটা বীজগাণিতিক রাশির সূত্র জানি। এখন Z1 মাইনাস Z2 হোল স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র জানি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা আমরা প্রয়োগ করে দেব। তাহলে এখানে কি a প্লাস b, a হচ্ছে আমাদের Z1 আর b টা হচ্ছে Z2, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a টা হচ্ছে Z1 এবং b টা হচ্ছে Z2। ঠিক আছে, তো Z1 প্লাস Z2 আমরা মান এখানে কত 4, তাই না? তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু Z1 Z2 মান হচ্ছে 8, মাইনাস হচ্ছে 8। তাহলে 16 মাইনাস 4 আসছে 32 আসে। তো 16 মাইনাস 32 করলে কত থাকে, মাইনাস 32 থাকে। আমরা জানি কি মাইনাস 1 এর মান ইকুয়াল লেখা যায় আই স্কয়ার, তো এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস 1 একটা কিন্তু হচ্ছে কি 32 সঙ্গে গুণ অবস্থায় আসছে, সাপোজ মাইনাস 1 গুণ 32 সেম রেজাল্ট আসবে। তাহলে মাইনাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারবো, আই স্কয়ার লিখতে পারবো। তাহলে এখানে লিখবো আই স্কয়ার 32 বা হচ্ছে 32 আই স্কয়ার। কিছুর জন্য লিখতে পারলাম, এই মাইনাসের জন্য। ঠিক আছে, আমরা প্রথম অনেকগুলো ক্লাসে করছি, সকল ক্লাসে বলছে যে এই যে মাইনাসের জায়গায় কি বসে, মাইনাস 1 ইকুয়াল আমরা আই স্কয়ার বসাইতে পারি। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো, এটা কি ইকুয়াল পেলাম, Z1 মাইনাস Z2 হোল স্কয়ার ইকুয়াল। তো এখন উভয় পক্ষে আমরা বর্গ করে দেই, রুট ওভার বর্গমূল। তো বর্গমূল করলে কেমন হয় দেখি, Z1 মাইনাস Z2 হোল স্কয়ার বর্গমূল 32 আই স্কয়ার। তো তাহলে এর রুট আই স্কয়ার কেটে গেল, হচ্ছে এখানে আবার কি যাবে, আমি একটু বুঝাই দিচ্ছি ব্যাপারটা। তো তাহলে এখানে কি থাকে, Z1 মাইনাস Z2 থাকে। আর এখানে দেখো, যদি আমরা সরি এখানে 16 ছিল, মিস্টেক, এখানে হচ্ছে ভাই মাইনাস 16 হবে না, হ্যাঁ সরি মামুনুর রশিদ, এখানে 16 হবে, আমি মিস্টেক হচ্ছে 32 লিখে ফেলছি। এখানে 16, এখানে 16, এখানে 16। জ্বর আসছে তো আমার, মাথা কাজ করতেছে না। তো দেখো এখানে 16 আই স্কয়ার আছে, উপরে রুট ওভার, তাহলে রুট 16 এর উপরে রুট আছে, 16 এর উপরে রুট মানে কত লেখা যায়, 4 লেখা যায়। আর আই স্কয়ার এর উপর রুট আর স্কয়ার কেটে যাচ্ছে মনে করো আই স্কয়ার এর উপরে, তাহলে এখানে কি থাকবে, শুধু আই থাকবে, কিন্তু এখানে একটা প্লাস মাইনাস থাকবে যেহেতু বর্গমূল করলাম। তাহলে একটু আমি ফাইনালি একটু ভালোভাবে ক্লিয়ার করে লিখি, তাহলে Z1 মাইনাস Z2 ইকুয়াল প্লাস মাইনাস 4i পাবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এখানে একটা প্লাস এর মান পাইছি, এখানে কি একটা মাইনাস এর মান পাইছি। তো এই প্লাস মাইনাস এর মানটাকে আমরা এক্সট্রা করে লিখে ফেলবো। তো প্লাস এর মানটাকে লিখি, বা এখানে লিখতে পারি Z1 মাইনাস Z2 ইকুয়াল হচ্ছে 4i, প্লাস এর মানটাকে লিখলাম। এটাকে আমরা হচ্ছে
এখানে চাইলে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি, এটাকে 2 নাম্বার দিতে পারি। এরপর এটাকে আমরা সমীকরণ দেব 3। আর যেটা পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ মান, তাই না, বর্গমূল করার পরে আসে। তাহলে এখানে একটা দেই z1 মাইনাস z2 ইকুয়াল নেগেটিভ 4i। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, যে একবার এই যে 1 এর সঙ্গে 3 নাম্বার হচ্ছে আমরা কি করব, এবার 1 এর সঙ্গে 3 নাম্বার হচ্ছে যোগ করব, আবার হচ্ছে 1 এর সঙ্গে 3 নাম্বার একবার বিয়োগ করব, আবার এই যে 1 এর সঙ্গে 4 নাম্বার একবার যোগ করব, 4 নাম্বার একবার বিয়োগ করব। তাহলে দেখা যাবে আমরা z1 আর z2 একই পাবো। ঠিক আছে, তখন আমরা নির্ণয় z1 আর z2 এর মানটা আমরা পেয়ে যাব। তো আমরা একটু দেখি যে 1 এর সঙ্গে 3 এর হচ্ছে বিয়োগ করলে বা এবং যোগ করলে মানটা কেমন দাঁড়ায়। তাহলে প্রথমত আমরা যে কাজটা করব, এখন 1 ও 3 যোগ করি। তো যোগ করলে 1 নাম্বারটা আমাদের কি ছিল, z1 মাইনাস z2 ইকুয়াল হচ্ছে 4i। 2 নাম্বারটা ছিল হচ্ছে এটা তো 1 নাম্বার না, সরি, 1 নাম্বারটা হচ্ছে আমাদের ছিল z1 প্লাস z2 ইকুয়াল হচ্ছে 4। শুধু 4 না, হ্যাঁ শুধু 4 ছিল। আর হচ্ছে 3 নাম্বারটা ছিল আমাদের, যেহেতু 3 নাম্বার যোগ করতেছি, z1 মাইনাস z2 ইকুয়াল ছিল 4i। তো যোগ করে ফেলো, তাহলে পজিটিভ নেগেটিভ কেটে যায়, 2z1 ইকুয়াল থাকে 4 প্লাস 4i। ঠিক আছে, এখানে তাহলে হচ্ছে 2z1, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, তাহলে থাকে 1 প্লাস i, 1 প্লাস i থাকে z1 z2। হ্যাঁ, তো দেখো এখানে 2 আছে, তো 2টাকে এপাশে পার করে দাও, তাহলে কি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। তো ডিভাইডেড হয়ে গিয়ে 4 1 প্লাস i ডিভাইডেড 2 হয়ে যায়। তো 4 আর 2 কেটে গেলে এখানে থাকে 2, তাহলে অতএব z1 ইকুয়াল আমরা লিখতে পারি 2 1 প্লাস i। তো 1 আর 3 যোগ করার ফলে আমরা কি পেলাম, z1 এর মান 2 1 প্লাস i। এখন দেখি আবার 1 আর 3 আমরা বিয়োগ করে ফেলি, আবার 1 ও 3 বিয়োগ করি। তো 1 নাম্বারটা ছিল z1 প্লাস z2 ইকুয়াল হচ্ছে 4, আর 3 নাম্বারটা আমাদের কি এখানে, যে z1 মাইনাস z2 ইকুয়াল 4i। তো বিয়োগ করলাম, যদি চিহ্ন পরিবর্তন হয় তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস এনে মাইনাস। তো z1 কেটে গেল, কারণ পজিটিভ নেগেটিভ কেটে যায়। আর এখানে z2 তার মানে 2z2 ইকুয়াল 4 মাইনাস এখানে কি 4i। ঠিক আছে, তাহলে এখানে 2z2 এন দিয়ে 4 কমন নিতে পারি, 1 মাইনাস i। তো আগের মতনই 2 যদি 4 এর সাথে ডিভাইডেড হয়ে যায়, পাশে পার হয়ে, তাহলে কি হবে, z2 ইকুয়াল 2 4 কাটাকাটি হয়ে 2 1 মাইনাস i হয়ে যায়। যেহেতু এটা বুঝালাম ডিটেলস, সেটা একটু হালকা স্কিপ করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে z1 আর z2 এর মান, z1 এর মান আসছে হচ্ছে কি 2 1 প্লাস i এবং z2 2 1 মাইনাস i। কিন্তু আমাদের বলছে z1 এবং z2 দুইটার মানে আমাদের বের করতে হবে, কিন্তু দুইটার মান বের হয়েছে, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বের করছি। এখন 4 নাম্বারের সঙ্গে 1 এর যোগ বিয়োগ করে দেখতে হবে কি সেম মান আসে কিনা। মানে z2 এর মানটা যদি বিপরীত আসে সমস্যা নেই, z1 এর মানটা যদি এটা z2 এর মানটা আসে তাও সমস্যা নেই। তার মানে দেখতে হবে যে বারবার কি মানটা আসতেছে নাকি, যে দুটো আমাদের জটিল সংখ্যার কথা বলছে, সেই জটিল সংখ্যার মান কি আসতেছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এখন লিখি আবার 1 যোগ 4 করি। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম 1 যোগ 4 করি। তো তাহলে 1 নাম্বারটা হচ্ছে z1 প্লাস z2 ইকুয়াল হচ্ছে 4, আর আমাদের 4 নাম্বারটা হচ্ছে z1 মাইনাস z2 ইকুয়াল হচ্ছে মাইনাস 4i। তাহলে এটা যোগ করে ফেলো, z2 কেটে গেল, তাহলে 2z1 থেকে 4 মাইনাস 4i, তাই না। তাহলে 2z1 ইকুয়াল হচ্ছে এখানে 4 কমন নাও, তাহলে 1 মাইনাস 4i। তো এখন ব্যাপারটা সেম, যে এখানে যদি আমরা এখন 2টা ছিল পাশে পার করে দিই, তাহলে 4 এর সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকে z1 ইকুয়াল 2 আর 4 কাটাকাটি হয়ে গেলে পাশে 2 হয়ে যায় 2 1 মাইনাস 4i। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এখন আবার সেম ভাবে আমরা হচ্ছে 1 আর হচ্ছে 4 বিয়োগ করব। 1 ছিল z1 প্লাস z2 ইকুয়াল হচ্ছে 4, আর হচ্ছে 4 ছিল z1 মাইনাস z2 ইকুয়াল হচ্ছে মাইনাস 4i। তো বিয়োগ করার ক্ষেত্রে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, পজিটিভ আছে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ আছে পজিটিভ হয়ে গেল, আর নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল। তো দেখো এখানে z1 কেটে গেল, আর এখানে থাকে কি পজিটিভ z2 পজিটিভ z2, তো আমরা 2z2 ইকুয়াল হচ্ছে
এখানে মাইনাসটা পজিটিভ হয়ে যেত, 4 প্লাস 4i। তো দেখো Z2 এখানে আছে হচ্ছে 2Z2, এখানে 4 কমন নাও, 1 প্লাস শুধু i আসছে, তাই না? সরি, এখানে 4 কমন নেওয়ার পরে এখানে কি দিছি, 4i দিছি, মিস্টেক। আজকে একদম ক্লাসটা যেন কেমন লাগতেছে, অমনোযোগ একটা ভাব। তো দেখো এখানে 1 মাইনাস i, 4 কমন নেওয়ার ফলে এখানে 4 কমন নেওয়ার ফলে 1 প্লাস i থাকে। তাহলে এই 2টা তো আবার আগের মতো পাশে পার হয়ে গেলে 2 4 এর সঙ্গে ডিভাইড হয়ে গিয়ে যাবে, শুধু 2 থাকবে। তাহলে Z2 ইকুয়াল লেখা যায় 2 1 প্লাস i। তো একটা ব্যাপার খেয়াল করো, আমাদের তো যে কোনো দুইটি বাস্তব জটিল সংখ্যা বলছে যে জটিল সংখ্যার মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা বর্গমূল করে প্লাস মাইনাস মান পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছি যে প্লাসের ক্ষেত্রেও 3 নম্বর সমীকরণের ক্ষেত্রেও মানটা হচ্ছে কি 2 1 প্লাস i আসতেছে, 2 1 মাইনাস i। Z2 Z1 এগুলো একটা মানে যে কোনো জটিল সংখ্যা হতে পারে দুইটার মধ্যে, আমরা জাস্ট ধরে নিয়েছি। তো এখানে আবার 4 নম্বরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে 2 1 মাইনাস i আসতেছে, 2 1 প্লাস i আসতেছে। মানে এই দুটো যেরকম জটিল সংখ্যা আসছে এখানেও সেম দুইটা জটিল সংখ্যায় আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় জটিল সংখ্যা, এই যে কোথায় গেল, হ্যাঁ, নির্ণয় জটিল সংখ্যাটা হচ্ছে যে 2 1 মাইনাস i, 2 1 প্লাস i, 2 1 প্লাস i, 2 1 মাইনাস i, যে কোনো দুইটা। তাহলে 2 1 প্লাস i 1 প্লাস i আছে, এটা একটা এটা একটা। তো বই কি করছে, দুইটা একটু গুণ করে দিছে, ঠিক আছে, গুণ অবস্থায় রেখে দিছে। তো আমরা চাইলে গুণ অবস্থায় রেখে দিতে পারি অথবা এভাবে রেখে দেবে। সুতরাং নির্ণয় জটিল সংখ্যা কি কি, একটা হচ্ছে 2 1 প্লাস i বা হচ্ছে গুণ করে দেয় 2 প্লাস 2i, এবং একটা হচ্ছে 2 into 1 মাইনাস i বা হচ্ছে গুণ করে দেয় 2 মাইনাস 2i। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো ব্যাপারটা কিন্তু খুবই সহজ ছিল। জাস্ট আমরা যে কাজটা করেছি যে জটিল সংখ্যা দুইটা ধরে নিলাম, যোগফল বলছে 4 এবং গুণফল বলছে 8। এবার এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, যেটা আমরা ডিসক্রিমিনেন্টের সূত্র সকলে জানি। সেই সূত্র প্রয়োগ করার ফলে আমরা এখানে কি পেলাম, Z1 মাইনাস Z2 মান পেলাম, ঠিক আছে? কিভাবে পেলাম, এই যে বর্গমূল করলাম, তো বর্গমূল প্লাস মাইনাস মাইনাস, তো প্লাস মাইনাস মানটা একবার একটা প্লাস লিখলাম, একটা মাইনাসের মান লিখলাম। এরপরে আমরা কি করলাম, 1 নম্বরের সঙ্গে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম 3 নাম্বার বা 4 নাম্বার, যেহেতু দুইটা মান পেয়েছিলাম। তো দুইটা মান ব্যবহার করে দেখতে পাচ্ছি জটিল সংখ্যা দুটাই আসতেছে বারবার। প্রথমবার যেটা যে দুটো আসছিল, দ্বিতীয়বার সেই দুটো আসছে। সো আমরা জটিল সংখ্যা পাই হচ্ছে কি, একবার পাই 2 প্লাস 2, একবার পাই 2 মাইনাস 2i। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তুমি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। আজকে দেখতেছি ক্লাসই করতেছে না সবাই, ক্লাসের অপেক্ষা আছে মেবি। আচ্ছা, তো এরপরে আমরা দেখি যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সাম্পল 8। এক্সাম্পল 8টা কি বলতেছে একটু দেখি আমরা। এক্সাম্পল 8 এর 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিবা সকলে, মনোযোগ সহকারে দেখো। তো বলতেছে যদি Z1 Z2 Z10 বিলংস টু C হয়, তবে দেখাও যে Z1 প্লাস Z2, C মানে কি, জটিল সংখ্যা যদি হয়। Z1 Z2 Z10, এই সিটাকে বোঝা যায় যে যদি জটিল সংখ্যা হয়, এটাকে দ্বারা জটিল সংখ্যা প্রকাশ করে। যদি জটিল সংখ্যা তবে দেখাতে হবে কি, এটা অনেকবার সালে আসছে, আমরা এটা প্রুফ করবো যে Z1 প্লাস Z2 মডুলাস লেস দেন ইকুয়াল হচ্ছে Z1 মডুলাস প্লাস Z2 মডুলাস, ঠিক আছে? তো তাহলে আমরা যে কাজটা করবো প্রথমত, যে Z1 প্লাস Z2, এটা পুরোপুরি থিওরিমের মতো করতে হবে। এখানে কোনো তো নিউমেরিক সংখ্যা নাই, বীজগণিতিক কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই। তাহলে কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে Z1 প্লাস Z2 মডুলাস লেস দেন ইকুয়াল Z1 মডুলাস প্লাস Z2 মডুলাস। তো এটা প্রমাণ করার আগে তো আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন, ঠিক আছে? এই সত্যটা প্রমাণ করার আগে আমাদের কিছু জানা, বেসিক জানা জিনিস জানা প্রয়োজন, যেগুলো অধ্যায়ের প্রথমে আছে। আমি কিছু যে বিষয়গুলো জানা প্রয়োজন একটু আমি এখানে আলোচনা করতেছি। এক্সাম্পল 8, ঠিক আছে? তো এক্সাম্পল 8 এর 1 নাম্বারটা, এটা করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, নট যে Z ইন্টু Z বার ইকুয়াল লেখা যায় মডুলাস Z স্কয়ার, ওকে? এরপরে আবার হচ্ছে লেখা যায় Z ইন্টু Z বার প্লাস Z1 Z2 বারের উপরে বার ইকুয়াল লেখা যায় 2RE Z1 ইন্টু Z2 বার, ওকে? এরপর আবার আরেকটা ব্যাপার তোমাদের বলি, তো এটা ইকুয়াল আবার কি লেখা যায় 2RE Z1 Z2 বার গ্রেটার দেন লেখা যায়, গ্রেটার দেন ইকুয়াল লেখা যায়
যে 2 z1 z2 বার মডুলাস। ঠিক আছে, তো তাহলে এই ম্যাথটা সলিউশন করার আগে আমাদের তিনটা বিষয়ে একটু ধারণা রাখা প্রয়োজন। z ইন্টু জেড বার ইকুয়াল লেখা যায় জেড মডুলাস স্কোয়ার, এরপর এখানে লেখা যায় z ইন্টু z2 বার প্লাস z1 বার z1 z2 বার উপরে একটা বার ইকুয়াল টু আর এই z1 z2 বার, আর এখানে 2 আর এই z1 z বার ইকুয়াল লেস দেন ইকুয়াল কি লেখা যায় যে 2 z1 z বার মডুলাস, মানে এটা থেকে এটার মানটা সমান অথবা বড় হতে পারে। তো এই তিনটা ব্যাপার মাথায় রাখবা। আরেকটা ব্যাপার তো তোমরা জানো হয়তো বা, যে ডবল বার থাকলে কোনো চলকের উপরে সেটা কি হয়ে যায়, ডবল বার থাকলে বারটা ভ্যানিশ হয়ে যায়, শুধু সেই চলকটাই থাকে। আচ্ছা, তো আমরা এখন ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। তো এক্সাম্পল 8 যে প্রশ্নটা বলতেছে 1 নম্বরে যে z1 প্লাস z2 লেস দেন z1 মডুলাস প্লাস z2 মডুলাস, তাই না? তো আমরা যে কাজটা করব, সলিউশন আমরা জানি যে z1 প্লাস z2 মডুলাস হোল স্কয়ার ইকুয়াল লেখা যায়। আচ্ছা, এটা আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে এটা লেখা যায় যে মডুলাস z1 প্লাস z হোল স্কয়ার ইকুয়াল, এই দেখো মডুলাস z হোল স্কয়ার আছে, কি লেখা যায় z ইনটু z বার। তো এটা পুরোটাকে যদি আমরা z মনে করি তাহলে মডুলাস z স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে z ইনটু z বার, যেটা আমি আগে লিখে দিয়েছি। তাহলে এখানে জেডটা হচ্ছে কি z1 প্লাস z2 আর ইনটু বার z, তো এখানে জেডটাকে পুরোটাই z মনে করি, z1 প্লাস z2 উপরে কি বার। ওকে, তো এখন দেখি একটু ভাঙে লিখি z1 প্লাস z2 ইনটু, তো বারটা আছে দুইটার উপরে, তাহলে আমরা ভেঙে ভেঙে দুইটার উপরে দিতে পারি z1 বার প্লাস z2 বার। ওকে, এটা দ্বারা যা বোঝায় এটা দ্বারা তাই বোঝায়। এখন এখানে লক্ষ্য করো যে দেখা যাচ্ছে এটার সঙ্গে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে ফেলি। তো আমরা জানি যে গুণ করার সময় দেখতে হয় এটা প্রথম উপাদানের সঙ্গে দুটো উপাদান গুণ করতে হবে, এটা প্রথম দ্বিতীয় উপাদানের সঙ্গে এটা দুটো উপাদানই গুণ করে ফেলতে, এটা হচ্ছে কি গুণের এই দুটা এইরকম ব্র্যাকেটের ভিতরে গুণের রুলস। তাহলে z1 ইন্টু জেড বার z1 বার প্লাস z1 ইন্টু z2 বার প্লাস z2 ইন্টু z1 বার প্লাস z2 ইন্টু z2 বার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা তোমরা। তো এখন খেয়াল করো, একটা রুলস বললাম যে জেড ইন্টু জেড বার হলে কি লেখা যায় মডুলাস জেড হোল স্কয়ার। তো এখানে ব্যাপারটা সেম, z1 z1 আছে সেম জিনিস দুটার একটার উপরে বার থাকলে আর একটা ফ্রি থাকলে সেটা লেখা যায় সেম জিনিসটার উপরে মডুলাস স্কয়ার। তাহলে এখানে লেখা যায় z1 মডুলাস স্কয়ার প্লাস এই যে z1 z2 বার প্লাস এখানে z1 টা সামনে নিলাম z1 বার z2 প্লাস এখানে দেখো z2 সেম জিনিস, তার মানে কি হবে এখানে সেম জিনিস একটার উপর খালি একটার উপর বার থাকলে লেখা যায় সেই জিনিসটা ইকুয়াল মডুলাস স্কয়ার। আচ্ছা, z1 স্কয়ার মডুলাস স্কয়ার প্লাস z1 z2 বার প্লাস, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে একটা মডুলাস আছে তাই না? তো এখানে একটু খেয়াল করো যে একটার উপরে মডুলাস আছে আর একটার উপরে নাই, এটার z2 উপরে নাই, তাহলে আমরা কিন্তু জানি z2 উপরে দুটা মডুলাস থাকা আর না থাকা কিন্তু একই কথা, কারণ ডাবল মডুলাস মানেও কি, ডাবল মডুলাস মানেও সেটা কি শুধু z2, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে একটা বড় মডুলাস দিলাম z1, তার মানে z1 উপরে মডুলাস আছে, তো z2 উপরে মডুলাস আসলো না, তো z2 টাকে মডুলাস কিভাবে লেখা যায় z2 উপরে একটা মডুলাস দিলাম, ডাবল মডুলাস হয়ে গেলে এটা একটা মডুলাস এটা একটা মডুলাস, তার মানে z2 টা ডাবল মডুলাস হয়ে গেলে কি হয়ে যায় z2 হয়ে যায়, তার মানে এই লাইন থেকে লাইন লেখা যায়, আর z1 উপরে তো একটা বার আছে মানে এই বারটা আছে, বারটাকে ভেঙে ভেঙে লেখা যায়। আচ্ছা, প্লাস এখানে কি আছে আমাদের z2 মডুলাস স্কয়ার। তো এখন একটু খেয়াল করো, একটু আগে আমি আলোচনা করছিলাম যে এখানে দেখো যে z ইন্টু z2 বার প্লাস z1 z2 বার উপরে একটা কি বার, এটা লেখা যায় 2 আর z1 z2 বার। ওকে, তাহলে আমরা এই কাজটা করব যে এখানে z1 মডুলাস স্কয়ার প্লাস এটা ইকুয়াল কি লেখা যাবে তাহলে 2 আর z1, এটা প্রথমের বেসিক একটু দেখে নিবা তোমরা z2 বার। ওকে, প্লাস হচ্ছে z2 এখানে কি আছে মডুলাস স্কয়ার আছে। আচ্ছা, তো এখন আবার একটা আলোচনা করেছিলাম আমি একটু আগে যে 2 আর z1 z2 বার লেস দ্যান ইকুয়াল লেখা যায় কি যে 2 z1 z2 বার। তাহলে
এখানে আমাদের এই যে অংশটা আছে এটা কত কি লিখতে পারবো আমরা লেস দেন ইকুয়াল টু z1 z2 বার মডুলাস z1 z2 বার মডুলাস, তাই না? তাহলে যদি এই অংশটার থেকে যদি অংশটা যদি বড় হয় তাহলে কি এই যে এর পরের যে লাইনটা লিখবো সেটা কিন্তু পুরাটাই এর মানটা কিন্তু এর মান থেকে বড় হবে। যদি এটার মান যদি 1 হয় আর এরপরে যদি এটার সঙ্গে লেস দেন ইকুয়াল যদি কি হয় 2 z1 মডুলাস z2 বার মডুলাস যদি বড় হয়, তার মানে এটার থেকে এটার মান 1, এটা অবশ্যই 2, এটা সমান বা বড়। তার মানে এটা থেকে এই যে পুরাটার যোগফলের মান থেকে অবশ্যই কি এইটা যদি এখানে আমরা কি করি মানে প্রতিস্থাপন করি এই মানটা এখানে, তার মানে এই মানটা থেকে এই যে এখানে বসবে তখন এই মানটা পুরোটা বড় হবে। তার মানে লিখতে পারি এভাবে যে তাহলে z1 প্লাস z2 হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল z10 হোল স্কোয়ার প্লাস 2z1 প্লাস z2 বার মডুলাস, ওকে, প্লাস হচ্ছে z2 মডুলাস স্কোয়ার। আচ্ছা, তো এখন এখানে একটা ব্যাপার যে এই যে z1 সরি ইনটু ছিল, সরি এখানে মিস্টেক, যেখানে ইনটু ছিল। তো এখানে একটা ব্যাপার দেখো, সুতরাং ইনটু z1 ইনটু z বার মডুলাস একসঙ্গে গুণ অবস্থায় থাকাও যায় বা মডুলাস থেকে ভিন্ন ভিন্ন ভাবে দুজনকে পৃথক করে দেওয়া সেম কথা। তাহলে আমরা আরেকটা লাইন করি z1 প্লাস z2 মডুলাস স্কোয়ার লেস দেন z1 স্কোয়ার প্লাস লিখতে পারি আমরা 2z1 ইন্টু z2 বারের উপরে স্কোয়ার। দেখো এখানে যে কাজটা করলাম, সরি এখানে স্কোয়ার কই থেকে আসলো, এখানে স্কোয়ার থাকবে না, মিস্টেক, যে না ভুল করে স্কোয়ার দিয়ে ফেলছি। তো দেখো এখন দেখো তাহলে এটা কিন্তু ভেঙ্গে লেখা যায়, z1 ইন্টু z2 বার ছিল ওটাকে আমি ভেঙ্গে মডুলাসের ভিতরে ছিল আমরা ওটাকে ভেঙ্গে কি লিখলাম z1 বার ইন্টু z2 বার প্লাস এখানে কি আছে z2 উপরে মডুলাস স্কোয়ার আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে z2 এর উপরে বার থাকা আর না থাকা একই কথা, কখন যখন মডুলাসের ভিতরে আছে। মডুলাসের ভিতরে থাকলে সেই মানটা সবসময় কি হয় নেগেটিভ থাকলেও পজিটিভ হয়, পজিটিভ থাকলেও নেগেটিভ হয়। তো জেড বার থাকাও যা কথা না থাকাও তা কথা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে z1 হোল স্কোয়ার প্লাস 2z1 মডুলাস ইন্টু z2 মডুলাস প্লাস z2 মডুলাস স্কোয়ার, ওকে, এটা ইকুয়াল আসলে এটা লেস দেন ইকুয়াল এটা। তো এখানে দেখো তাহলে 2 কি দাঁড়াচ্ছে, এখানে দেখো 2z1 z2 মানে 2ab, এটাকে a মনে করি, যদি এটাকে যদি b মনে করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের যে সূত্রটা সেই সূত্রটা এখানে কিন্তু আমরা প্রয়োগ করে দিতে পারি। স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটাকে a এটাকে b মনে করে আমরা এই সূত্রটা ইকুয়াল কি লিখতে পারি, এটা ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা অপর পেজে এই কাজটা করতেছি। তাহলে এখানে আসে মডুলাস z1 প্লাস z2 হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল z1 প্লাস মডুলাস z2 সেম ব্র্যাকেট হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কি হয়ে গেল, এটা ছিল a আর এটা ছিল আমাদের b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো উভয় পাশে কি আছে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষের হোল স্কোয়ারটা কি হয়ে যেতে পারে সেম জিনিস, সো ভ্যানিশ হয়ে যেতে পারে, আমরা উভয় পক্ষ থেকে তুলে দিতে পারি। সরি একটু প্রশ্নটা হয়ে গেল আমাদের, হ্যাঁ ওই পক্ষে যদি তুলে দেই তাহলে কি থাকবে এখানে z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। তো এই তো ছিল আমাদের যে প্রমাণটা, এক্সাম্পল 8 এর যে প্রমাণটা, সেই প্রমাণটা করে ফেললাম। শুধু কিছু শর্ট কিছু টেকনিক ছিল, টেকনিক গুলা, তো এটা করা লাগবে অবশ্যই, তোমাদের করবা মানে কয়েকবার প্র্যাকটিস করবা অথবা মনে থাকবে না। তো দেখো একটু বলি তোমাদের ঘটনা কি ঘটলো। তো এখানে প্রথমত কি বেসিক ব্যাপারগুলো জানতে হবে যে জেড ইন্টু জেড বার ইকুয়াল লেখা যায় জেড মডুলাস স্কোয়ার, আর এটা ইকুয়াল লেখা যায় এটা, এটা ইকুয়াল এটা। তো আমরা এখানে যে সূত্রটা জানি যে জেড মডুলাস স্কোয়ার ইকুয়াল লেখা যায় জেড ইন্টু জেড বার, সেই সূত্রটা। তো জেড1 প্লাস জেড2 যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, সো জেড1 প্লাস জেড2 মডুলাস স্কোয়ার নিলাম, এটা একবার ইন্টু এটা একবার বার। তো করার পরে যে সূত্রগুলো ধীরে ধীরে আমরা গুণ করে দিলাম, এরপর যে ডিরেক্টলি এটা থেকে এটার মানটা বড়, সো লেস দেন ইকুয়াল। আর এই তো কাজ ধীরে ধীরে এইভাবে এগোচ্ছিল আমাদের, লাস্টলি ফাইনালি উভয় পক্ষে বর্গ চলে আসলো, বর্গ চলে গেল, জাস্ট ফাইনালি সিম্পল ব্যাপারটা থাকে যে z1 প্লাস z2 মডুলাস লেস দেন ইকুয়াল z1 মডুলাস প্লাস z2 মডুলাস। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা যারা বুঝতে পারছো
আর বুঝতে না পারলে আমাকে বলবা, কমেন্ট করো অথবা আমাকে ইনবক্সে জানাই দিবেন, সমস্যা নাই। তো আমরা আরেকটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করি। তো এক্সাম্পল 10 নাম্বারটা খুবই একটা ইজি ম্যাথ, ঠিক আছে, খুবই একটা ইজি ম্যাথ। আমরা একটু করার চেষ্টা করি কিভাবে করা যায়, শুধু বুঝতে হবে একটু। এক্সাম্পল 10টা বলতেছে যদি Z1 Z2 যদি একটা জটিল সংখ্যা হয় তবে দেখাতে হবে যে Z1 প্লাস Z2 স্কোয়ার প্লাস Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল 2Z1 হোল স্কোয়ার প্লাস 2Z2 মডুলাস স্কোয়ার, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার দেখো, আমরা একটু আগে আমরা প্রমাণ করলাম এটা যে হচ্ছে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, দেখো আমি একটু দেখাই, একটু আগে প্রমাণ করলাম। সো আমরা কোনো কিছু যদি প্রমাণ করি সেটা কিন্তু সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আমি একটু খেয়াল করো, এই যে কোথায় গেল এটা, এখানেই তো, এই Z1 প্লাস Z2 স্কোয়ার, দেখো এখানে কি আসছে এই লাইনটা একটু খেয়াল করো, Z1 স্কোয়ার প্লাস 2RE Z1 Z2 বার প্লাস Z2 স্কোয়ার, এটা প্লাসের ক্ষেত্রে আসলো। তার মানে আমরা যেখানে মাইনাস ব্যবহার করে এই সেম কাজটা করি তাহলে দেখা যাবে এখানে মাইনাস আসবে, তাহলে থাকবে Z1 মডুলাস স্কোয়ার মাইনাস 2RE Z1 Z2 বার প্লাস Z2 মডুলাস স্কোয়ার। তো আমরা এই ম্যাথ করার জন্য বারবার আবার করবো না, কি করবো না, Z1 প্লাস Z2 মডুলাস স্কোয়ার ইকুয়াল মানটা বের করার প্রয়োজন নাই, কারণ এখানে আমরা একবার মানটা বের করে একটা সূত্র আকার তৈরি করে ফেলছি। তো অবশ্যই করবা যখন যদি গ বিভাগে আসে, গ বিভাগে যদি অঙ্কটা আসে তাহলে এই অংশটা আবার করবা, Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল এই অংশটা করবা, এন্ড Z মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল এই অংশটা করবা। তাহলে এই Z প্লাসের ক্ষেত্রে মানটা আসবে Z1 প্লাস মডুলাস স্কোয়ার প্লাস 2RE Z1 Z2 বার প্লাস Z2 মডুলাস স্কোয়ার। আর মাইনাস যখন এখানে দিবা বসাবা, যেহেতু আমাদের ওখানে প্রশ্নে মাইনাস একটা আছে, মাইনাসের ক্ষেত্রে দেখবা সেম ভাবে সলিউশন করবা, করার পর দেখবে এখানে একটা মাইনাস চলে আসছে। তো আমাদের প্রশ্নে যেহেতু একবারে বসাই দিয়েছে, খ বিভাগে আসলে একবারে করে ফেলতে পারবা, আর গ বিভাগে আসলে একটু এই অংশটার মান বের করে নেবা, এই অংশটার মান বের করে নেবা, তাহলেই হয়ে যাবে। তো ব্যাপারটা কিরকম একটু খেয়ে আমি মানে সলিউশন করে দিচ্ছি, দেখো। তো সলিউশন আমরা জানি এখানে কি আছে, Z1 প্লাস Z2 মডুলাস স্কোয়ার আছে। তো এটা গেল আমরা কি লিখতে পারি, আমরা জানি যে একটু আগে দেখলাম মডুলাস Z স্কোয়ার প্লাস 2RE Z ইন্টু Z2 বার, ঠিক আছে, প্লাস কি Z2 মডুলাস স্কোয়ার, ওকে। এবং এই সেম ভাবে তোমরা মাইনাসের মানটা বের করে দেখবা, যদি কনফিউশন থাকে যে শুধু কি চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মাইনাস চলে আসবে একটা, 2RE Z ইন্টু Z2 বার প্লাস Z2 মডুলাস স্কোয়ার, ঠিক আছে। তো গ বিভাগে আসলে অবশ্যই এই দুইটার মান ডিটেলস বের করে নিবা, বের করে নেওয়ার পর প্রমাণ করার চেষ্টা করবা। তেমন এই দুটা তো আমরা জানি, এর আগের প্রশ্নটা এটা জানি, আর অনুরূপ ভাবে এটা লেখা যায়, শুধু এখানে প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, যেহেতু মাইনাস এখানে বের করে নিবা সূত্রটা প্রয়োগ করে, Z ইন্টু Z বার, যেটা আমরা স্কোয়ার ইকুয়াল Z মডুলাস স্কোয়ার ইকুয়াল Z ইন্টু Z বার, সেই সিস্টেমটা অনুযায়ী গুণ করে দেখবে এটা চলে আসবে কিন্তু। তো তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। এটাকে দিয়ে যদি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই তাহলে দেখি একটু উত্তরটা আমাদের কিরকম আসে। তাহলে এখন 1 যোগ 2 করি, ঠিক আছে। তো 1 নাম্বারটা ছিল আমাদের এখানে দেখো যে এটা প্লাস এটা, তাই না, Z1 প্লাস Z2 স্কোয়ার প্লাস Z1 মাইনাস Z2 স্কোয়ার প্লাস দিলাম, যোগ করলাম। তো এটা ইকুয়ালি তো প্রমাণ করতে বলছিল, এটা যোগ করে ফেলো, Z1 স্কোয়ার প্লাস 2RE Z ইন্টু Z2 বার প্লাস Z2 স্কোয়ার, এখানে কি আছে প্লাস, প্লাস Z1 স্কোয়ার মডুলাস স্কোয়ার মাইনাস 2RE Z ইন্টু Z2 বার প্লাস Z2 মডুলাস স্কোয়ার, ওকে। তো ফাইনালি দেখো এখানে সরি মাইনাস আসছে, হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাস মাইনাস কেটে যাবে সেম জিনিস, তাহলে থাকে কি আমাদের 2Z1 মানে দুইটা Z1 থাকতেছে, তার মানে 2Z1 মডুলাস স্কোয়ার প্লাস এখন দেখো দুইটা মডুলাস থাকতেছে Z2, এখানে Z2 মডুলাস স্কোয়ার, এখানে Z2 মডুলাস স্কোয়ার, তার মানে 2Z2 মডুলাস স্কোয়ার। তো
তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। কিন্তু দেখো এই অধ্যায়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে, এই অধ্যায়ে একটা প্রশ্ন থাকবেই। সো ভালো করে করার চেষ্টা করবা। দেখো অতএব তাহলে লিখতে পারি যে z1 প্লাস z2 মডুলাস স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস স্কোয়ার ইকুয়াল 2z1 মডুলাস স্কোয়ার প্লাস 2z2 মডুলাস স্কোয়ার। এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে শুড দেখানো হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো মুমিনুর রশিদ। তো আজকে এ পর্যন্ত থাক, তোমরা প্র্যাকটিস করো। তো দেখা যাচ্ছে যে মোটামুটি মানে সবাই রেকর্ড ক্লাস করবে, কারণ বেশ বেশি অ্যাক্টিভ নাই। রেকর্ড ক্লাস হয়ে গেছে কি সবাই মনে করো ধান্দাবাজ হয়ে গেছে, সকলে পরে রিল্যাক্সে রেকর্ড ক্লাস করে নেয়। তো এমন যদি হয় তাহলে আমি রেকর্ড করে ক্লাস আপলোড দিলেও বেটার হবে, অথবা এখন আমি নিজে নিজে টুকটাক লাইভ ক্লাস করে হচ্ছে সেন্ড করে দেবো, তাও হবে। তো মনির রশিদ তাহলে, জি ভাই বুঝছি, ওকে মনির রশিদ, ভালো থাকো। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।